নমস্কার। আমার সুধী দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আরেকটি ভিডিও পর্ব করতে যাচ্ছি, সেটাও রাজনীতি বিষয়ক এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমি কয়েকটি প্রোগ্রাম শুরু করেছি। আমি যেদিন থেকেই নিউজ চ্যানেলটি শুরু করেছি সেদিন থেকেই কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। তো সেখানে যে আলোচনাগুলো করব আমি তার মধ্যে প্রথম বিষয় রেখেছি বাংলাদেশের হিন্দু হত্যা কাহিনী। এখন বাংলাদেশে শেখ হাসিনা 4 আগস্টের পর ভারতে এসে আশ্রয় গ্রহণ করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে ভারতীয় গণমাধ্যমগুলি বলছে যে ঘন ঘন হিন্দু হত্যার কাহিনী দেখা যাচ্ছে। তো আমি বেশ কয়েকজন হিন্দুর সঙ্গে কথা বলেছিলাম যে হ্যাঁ, এটা কিছু কিছু ক্ষেত্রে সত্য, আবার কিছু কিছু ক্ষেত্রে সত্য নয়। আবার অনেক মুসলিম পরিবার আছেন, বেশিরভাগই মুসলিম পরিবার আছেন, মানে মুসলিমদের 90% মুসলিম পরিবার আছেন যারা খুব সহনশীল, ধৈর্যশীল এবং তারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করে এবং তারা হিন্দুদেরকে রক্ষা করাটাও একটা তাদের নিজেদের দৃষ্টিভঙ্গির মধ্যে রাখে এবং চেষ্টাও করে। এখন ঘটনা হচ্ছে এটা একটা গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানকে আমি 1789-এর ফরাসি বিপ্লবের সঙ্গেও আমি একটা সমতা বজায় রেখে আমি আলোচনা করতে পারি। ফরাসি বিপ্লবে যেমন বলা হয়েছিল দিস ইজ নট রিভোল্ট বাট দিস ইজ রিভলিউশন। তো বাংলাদেশের যারা বর্তমান তদারকি সরকারের কর্তাগণ আছেন, কর্মকর্তাগণ আছেন, অনেকেই আছেন খুবই অভিজ্ঞ, গণ্যমান্য, গুণীজন ব্যক্তি এবং যে সকল গুণীজন ব্যক্তিরা আছেন তারা কতটা গুণীজন সেটার কিন্তু এখনও আমরা প্রমাণ পাইনি। তবে হ্যাঁ, আমাদের ডক্টর ইউনূস সাহেব, আমাদের সর্বধন্য ডক্টর ইউনূস সাহেব নিজেকে সংস্কারী মনে করেছেন। 84-85 বছর বয়সে তিনি ভেবেছেন যেহেতু আমি একবার সুযোগ পেয়েছি, আগে একবার দল করেছিলেন, সে দল টেকেনি। আগের একবারও তদারকি সরকারে ছিলেন কিছুদিন, 2-4 মাস। এখন নতুন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা, তিনি হয়তো ভেবেছেন যে আমি সংস্কার করব। তিনি এবং বলেও বেড়াচ্ছেন যে আমার কোনো কাজ নেই, আমি রাজনীতির লোক না, আমি সংস্কার করব, সংস্কার করার পরে নির্বাচন দিয়ে আমি ছেড়ে চলে যাব। ভালো কথা। কিন্তু এই যে হিন্দুদের উপর অত্যাচারের কাহিনী নিয়ে আমাদের ভারতীয় মিডিয়াগুলি, যে বড় বড় মিডিয়া সেন্টারগুলি যেভাবে বলছে তাতে করে এবং যেভাবে দেখাচ্ছে, হয়তো কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। চট্টগ্রামে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটা নিশ্চিত। সাইফুল ইসলাম উনি পিপি ছিলেন, তো একজন পিপিকে হত্যা করা খুবই কঠিন, মানে এটা গ্রহণযোগ্য নয়, মানে এটা শোনাও পাপ। পিপিকে কেন, কোনো একজন মানুষকে হত্যা করাটা একটা পাপ। তো 4 আগস্টের পরে যখন আওয়ামী লীগের পতন হলো, যেমন ফরাসি বিপ্লবে যেমন রাজতন্ত্রের পতন হলো, সেই রকম যেমন 91 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলো, সোভিয়েত ইউনিয়ন কিন্তু সমাজতন্ত্রের পতন হলো। এখন কিভাবে বলবেন, আপনারা বলছেন ফ্যাসিস্টের পতন করিয়েছি, আবার সোভিয়েত ইউনিয়ন বলছে সমাজতন্ত্রের পতন ঘটিয়েছি। অথচ সমাজতন্ত্র হচ্ছে গণতন্ত্রের সর্বোচ্চ পর্যায়, সমাজতন্ত্রেরও পতন ঘটল। কেন পতন ঘটল? সমাজতন্ত্র যদি গণতন্ত্রের সর্বোচ্চ পর্যায়ে থাকে তাহলে কেন পতন ঘটল? পতন ঘটার পিছনে কী হয়েছে, কি শিক্ষা ব্যবস্থা ঠিকঠাক নেই। শিক্ষা ব্যবস্থা ঠিকঠাক থাকলেও শিক্ষা ব্যবস্থা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সকল
ক্ষমতাধারীরা থাকেন তারা নিজেদের আওতাধীন রাখার জন্য শিক্ষা ব্যবস্থা চালু করেন এবং তাদের নেগেটিভিটি ধরা পড়বে সেই জাতীয় শিক্ষা ব্যবস্থা তারা কিন্তু রাখবেন না। পরশু যেমন বলেছেন আমাদের ইউনূস সাহেব বলেছেন যে শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে হাসিনা সরকারের শাসনের এবং শোষণের যে শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে সেই শ্বেতপত্রটি পাঠ্যপুস্তকে আনা উচিত। আমি এর চরম বিরোধিতা করছি। আমার ডেমোক্রেটিক নিউজ চ্যানেলের পক্ষ থেকে চরম বিরোধিতা করছি। এই যে শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে সেটা আপনার বদান্যতাতেই প্রকাশ করা হয়েছে। আপনি যেমন যেমন বলেছেন তেমন করে ডিজাইন করে প্রকাশ করা হয়েছে, এটা সর্বৈব সত্য। আপনি মনে রাখুন, আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে যখনই ইকোনমিক্সের ছেলেরা বাংলাদেশের অভ্যুত্থান নিয়ে, যখনই ইতিহাসের ছেলেরা বাংলাদেশের এই গণ অভ্যুত্থান নিয়ে, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে যখনই রিসার্চ করতে যাবে, এটা কিন্তু একটা রিসার্চের বিষয় হয়ে দাঁড়াবে। ভূগোলের ছেলেরাও যাবে, কি ভৌগোলিক অবস্থার পরিবর্তন ছিল, কি ভৌগোলিক অবস্থার কারণে সেখানকার অর্থনৈতিক, ভৌগোলিক, সাংস্কৃতিক কোন ব্যবস্থার অপপ্রয়াসের ফলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘটেছিল। হতে পারে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব বা যে সকল রাজনৈতিকরা ক্ষমতায় থাকে তারা অপোজিট পক্ষকে পরাস্ত করার জন্য দুটো তিনটে পদক্ষেপ নিয়ে থাকে। সেটা সারা পৃথিবীতেই আছে। এক, আপনাদের ওই টলিওয়ালার কথায়, ঢাকার এক টলিওয়ালা বলছিল না যে মুগর বা মুগুর, যাই হোক, হত্যা মামলা দিয়ে ফাঁসানো বা সরাসরি হত্যা করা। আমাদের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে হত্যা করা হয়েছে, আমাদের ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছে, আমাদের রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছে, আমাদের মহাত্মা গান্ধীকে, আমাদের জাতির জনক, তাকে হত্যা করা হয়েছে। তাদেরকে হত্যা করে নিজেদের পথ পরিষ্কার করতে চায় তারা। দেখা গেল যে নিজের স্বজন পোষণ লোকেরাই তাকে হত্যার জন্য চক্রান্ত তৈরি করে এবং তার জন্য বিরোধীদের সহায়তা নেয়। আজকে যেমন আপনাদের বিভিন্ন ফেসবুকে বিভিন্ন লোকেরা মন্তব্য করেছেন যে শুভেন্দু অধিকারী টাকা খেয়েছে শেখ হাসিনার কাছ থেকে, জয়ের কাছ থেকে টাকা খেয়েছে, শুভেন্দু অধিকারী টাকা খেয়ে এইসব কার্যক্রম পরিচালনা করছে। শুনুন, শুভেন্দু অধিকারীর ক্ষমতা শুধু পশ্চিমবঙ্গেই। ত্রিপুরার হাই কমিশনের কাছে গিয়ে সেখানে একটা জটলা করা বা হাই কমিশনের বিরুদ্ধে একটা কোনো কিছু বিক্ষোভ দেখানো, সেটা শুভেন্দু অধিকারীর পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি অবশ্য খুব রাগ গোসা করে অনেক কিছুই বলেছেন, যেগুলো কিন্তু একটি রাষ্ট্রের পক্ষে খুবই ক্ষতিকারক। আবার আপনারা বলেছেন, আমাদের বিধানসভায়, পশ্চিমবঙ্গের বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে প্রয়োজনে এখন যা বাংলাদেশের পরিস্থিতি, ইউনাইটেড নেশনসের কাছে আবেদন করতে হবে যাতে শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠানো হয়। বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনীর দিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে হবে। শুনুন, আপনাদের বলি যে মমতা ব্যানার্জি যখন যে কথা বলে থাকেন না, ওনার দূরদৃষ্টি অনেক দূর পর্যন্ত থাকে, যার জন্যে উনি হয়তো বলেছেন। ওনার বিচার ভঙ্গিতে উনি বলেছেন। উনি কিন্তু প্রথমেই বলেছেন যেহেতু এটা বাংলাদেশ পার্শ্ববর্তী রাষ্ট্রের বিষয়, তাদের আভ্যন্তরীণ মামলা, তো আভ্যন্তরীণ মামলাতে মমতা ব্যানার্জি কোনো কিছু কথাবার্তা বলছিলেন না। যখন দেখা গেল যে ওই চন্দনধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই গ্রেপ্তারের যথোপযুক্ত কোনো কারণ আমাদের কাছে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। একটাই শুধু কারণ, তবে সেই কারণটাও কিন্তু যথেষ্ট। একটাই কারণ যেটা বলা হয়েছে যে চন্দনধর বা চিন্ময় কৃষ্ণ দাসের প্ররোচনায় চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে
ইসকনের পতাকা প্রতিষ্ঠা করা হয়েছে। তো ইসকন তো বলে দিয়েছে গত জুলাই মাসে তাকে বহিষ্কার করা হয়েছে। তবে যেহেতু সে হিন্দু, তার প্রতি সমবেদনা তাদের নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু ইসকন কমিটি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, সুতরাং ইসকনের তারা কেউ নয়। আবার আজকে দেখতে পাচ্ছি যে সিলেটের ইসকনের মন্দিরে প্রচুর পরিমাণে গোলা বারুদ সহ বন্দুক ইত্যাদি অত্যাধুনিক মারণাস্ত্র উদ্ধার করা হয়েছে। এই অত্যাধুনিক মারণাস্ত্রগুলি কিভাবে এলো? এই অত্যাধুনিক মারণাস্ত্রগুলি কিভাবে এলো এটা 100% নিশ্চিত যে স্বামী প্রভুপাদ, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা, সেই প্রভুপাদ কিন্তু এইভাবে কিন্তু কোনোভাবেই ধর্ম প্রচার করতে আগ্রহী ছিলেন না। তিনি শ্রীকৃষ্ণের নাম কীর্তন করতেন। শিবল যে প্রভুপাদ, তিনিও আমেরিকান ছিলেন। আপনাদের জ্ঞাতার্থে জানি তিনিও আমেরিকান ছিলেন। তো ইসকন কখনো এই জাতীয় কাজ করতে পারে না, তাদের কাছে বন্দুক পাওয়া যাবে না। এইভাবে মানে তাদের কাছ থেকে মারণাস্ত্র উদ্ধার করা হয়েছে প্রচার করে কোনোভাবেই ইসকনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না। ইসকন এমন একটি সংস্থা যে ইসকনকে যে নোবেল প্রাইজ যে দেওয়া হয়, প্রতি বছরই একটা করে নোবেল প্রাইজ দেওয়া যেতেই পারে, ইসকনই পেয়ে যাবে। আমাদের মাদার টেরেসার যেমন কাজ করেছিলেন সেই রকম কাজ করেছিলেন। আমাদের ডক্টর ইউনূস সাহেব তো অর্থনীতি ছেড়ে শান্তিতে পেয়ে গেলেন। কোথায় শান্তি উনি করেছেন আমরা কিন্তু জানি না, আপনি জানান দেন কোথায় কোন জায়গাতে আপনি বিশ্ব শান্তির উপরে লেকচার দিয়েছেন বা বিশ্ব শান্তির উপায় তৈরি করেছেন বা কোথাও বিশ্ব শান্তি তৈরি করেছেন, আমরা তো দেখতে পাচ্ছি না। বিশ্ব শান্তির কোনো কিছুই আপনার মধ্যে আমরা লক্ষ্য করিনি। আপনি তো নিজেকে নিয়েই থাকেন সব সময়। আপনি তো বলেছেন যে এইসব রাজনীতি আমার কাম্য নয়। তো সোশ্যাল অ্যাক্টিভিটিস্ট কোথায় আপনার? আপনি যে সংস্থাকে দিয়ে শ্বেতপত্র করালেন সেই সংস্থাকে কত টাকা দিয়েছেন? এই রিসার্চ করার জন্য 3 মাসের 90 ডেজের অ্যাপয়েন্টমেন্টে কত টাকা দিয়েছেন? ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আপনাকেও কিন্তু ইতিহাস ছাড়বে না। মনে রাখবেন যে ইতিহাস আপনাকে ছাড়বে না। যখন রিসার্চ হবে এই বিষয়ের উপরে, যখন রিসার্চ হবে, আপনার ওই 400 পৃষ্ঠার প্রতিবেদন সম্পূর্ণটা যে ডিজাইন করা, এটা কিন্তু প্রমাণিত সত্য। প্রমাণ করে দেবো, আমি করব না, ভবিষ্যৎ করবে, ভবিষ্যতের প্রমাণ করবে। আপনার কি কি তথ্য আছে, কি তথ্যের ভিত্তিতে এই জাতীয় শ্বেতপত্র প্রকাশ করতে পারেন? সাইফুল ইসলাম সাহেবকে হত্যা করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। এর তীব্র নিন্দা ভারত সরকারও করেছে। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি, শুধুমাত্র শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন। আজকে ত্রিপুরাতে যে হাইকমিশনের অফিসে হামলা হলো, সে হামলার জন্য অলরেডি 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার মধ্যে 3 জন পুলিশ অফিসার আছে। পুলিশ কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কারবাই হবে। এখানে পৃথিবীর মধ্যে সবথেকে বড় ডেমোক্রেসি পরিচালিত হয় এখানে। আপনাদের ওখানে তো বিচারকরাই তো গণ্ডগোলের। আমাদের মানিক সাহেব সেদিন টিভির সাক্ষাৎকারে কি বলেছিলেন? 4 আগস্টের আগে সম্ভবত 2 তারিখ বা জুলাই 30 তারিখ এইরকম মানে এর 2-3 দিন আগের ঘটনা। মানিক সাহেব কি বলেছিলেন? যে আবু সাঈদের হাতে তিনি অস্ত্র দেখেছেন। কিভাবে সেই টিভি চ্যানেলের যিনি সঞ্চালক ছিলেন ভদ্রমহিলা, উনাকে চরম অপমান করেছেন। একজন বিচারক হিসাবে একজন সঞ্চালিকাকে এইভাবে চরম অপমান করা যায়? আবার ভারতে পালিয়ে আসার চিন্তাভাবনা ছিল, ধরা পড়েছে, তখন বলছে আমার অসুখ, আমি ভয়ে পালিয়ে যাচ্ছি। এই ছিল বিচার ব্যবস্থা। তবে হ্যাঁ, বিচার ব্যবস্থা আবার ঢেলে সাজানো হচ্ছে। কি কারণে?
কারণটা কি? বিচারক মনোনীত বিচারক কিভাবে নিয়োগ হচ্ছে, কিভাবে বিভিন্ন মামলায় বিভিন্ন আসামিরা খালাস পেয়ে যাচ্ছে, কিভাবে বিভিন্ন আসামিরা জেল থেকে পালিয়ে যাচ্ছে। জেল ভেঙে কেউ বেরোতে পারে? ব্রিটিশ আমলের তৈরি জেল তো আপনারা এখনও ব্যবহার করেন। সেই জেল ভেঙে বেরিয়ে যাওয়ার কোনো ক্ষমতা কারো নেই। জেল ভেঙে বেরিয়ে যাচ্ছে, এটা হয়। এগুলোতে আপনার মদত আছে। যারা জেল ভেঙে যাচ্ছে, চট্টগ্রামে যে অস্ত্র এনেছেন, যে লুণ্ঠিত অস্ত্র এনেছেন, সেই অস্ত্রগুলোই ব্যবহার করা হচ্ছে এবং সেই অস্ত্রগুলোই আজকে ইসকন মন্দির থেকে পাওয়া গেল। সেটা ইসকন নিয়ে যায়নি, এটা সাজানো ঘটনা, এটা সর্বৈব সত্য এবং প্রমাণ হবে। বাংলাদেশ হাইকোর্টেই প্রমাণ হবে, বাংলাদেশের সুপ্রিম কোর্টেই সেটা প্রমাণ হবে, একদিন না একদিন। কোথায়? ঢাকা থেকে পাওয়া গেল না, সিলেট থেকে কেন পাওয়া গেল? সিলেটে এই পরিমাণ অস্ত্র আদৌ কিভাবে ঢোকা সম্ভব? কোন বর্ডার দিয়ে ঢোকা সম্ভব? ত্রিপুরা বর্ডার দিয়ে ঢোকা সম্ভব, না মেঘালয় বর্ডার দিয়ে ঢোকা সম্ভব, নাকি পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে ঢোকা সম্ভব? কোনো বর্ডার দিয়েই কিন্তু অস্ত্র নিয়ে ভেতরে ঢোকা সম্ভব নয়। অস্ত্রগুলো এগুলো সাজানো ঘটনা। হ্যাঁ, আমি মানছি তারেক সাহেবের উপরে প্রচুর মিথ্যা মামলা ছিল। তারেক সাহেব ছাড় পেয়ে যাচ্ছেন, ছাড় পাওয়াটা স্বাভাবিক ব্যাপার। রাষ্ট্রপতি যদি এখন ওই বাচ্চা নাবালক ছেলেদেরকে উপদেষ্টা তৈরি করে দেয়, তাহলে তো দেশের অবস্থা খুব খারাপ। তবে বাচ্চা ছেলেদেরও দরকার আছে, এটাও সত্য কথা। ওই সব ছেলেদেরও দরকার আছে, ওরা যথেষ্ট প্রতিভার অধিকারী। ওনাদের কথাবার্তা এবং সহনশীলতা দেখে আমি দেখেছি যে, কিন্তু ওনাদের অ্যাডমিনিস্ট্রেশন তো নলেজ নেই, অ্যাডমিনিস্ট্রেশনের নলেজ নেই। আর যাদের অ্যাডমিনিস্ট্রেশনের নলেজ আছে তারাও কিন্তু এই মুহূর্তে কত কিছু করে কমে খাচ্ছে, সেটা একটু লক্ষ্য রাখবেন। আমাদের ম্যাডাম শেখ হাসিনার ওই দারোয়ানের কাছে 400 কোটি টাকার সম্পত্তি ছিল। এখন যারা উপদেষ্টা আছে তাদের কার কাছে কত টাকা ইতিমধ্যেই জমা হয়ে গেছে, তাদের শ্বেতপত্র একটা প্রকাশ করুন না দেখি। তো বাংলাদেশ সম্বন্ধে অনেকগুলোই কথাবার্তা আমি বললাম। আর শান্তিরক্ষী বাহিনী এই আমাদের ত্রিপুরাতে বাংলাদেশ হাই কমিশনে আটকের ফলে কিছু লোক মন্তব্য করেছেন যে ভারতেও শান্তিরক্ষী বাহিনীর দরকার আছে। ভারতে শান্তিরক্ষী বাহিনীর দরকার নেই, ভারত যথেষ্ট শান্তশিষ্ট। আমার আগের ভিডিও একটা দেখেছেন, আজকেই একটা ভিডিও ছেড়েছি, আমি একজন বৈষ্ণবের ইন্টারভিউ নিচ্ছিলাম, সেই ইন্টারভিউটা ছেড়েছি। যাদের প্রয়োজন হবে সেই আগের ভিডিওটা একটু দেখে নেবেন, দেখে নিলেই বুঝতে পারবেন যে বর্তমান ভারতের কি অবস্থা। আপনারা অনেকেই বলেছেন যে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছে। হ্যাঁ, ধ্বংস করা হয়েছে, সেটাও একটা বিপ্লব ছিল, এবং সেই বিপ্লবকেও আমরা কিন্তু সাধারণ জনগণ কিন্তু সমর্থন করি না। আমরা পশ্চিমবঙ্গবাসী তো কোনোদিনই সমর্থন করিনি, কোনো পশ্চিমবঙ্গের সরকারও তখনকার সরকার সমর্থন করেনি, আর বর্তমান সরকারও সেইটাকে সমর্থন কখনোই করে না। সেটা উত্তরপ্রদেশের ঘটনা। উত্তরপ্রদেশের তখন বিজেপির বর্তমান যে নরেন্দ্র মোদী, তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছিল, এটা সর্বৈব সত্য। তবে অনেক কিছু সমালোচনা করলাম। বাংলাদেশের হিন্দুদের হত্যা কাহিনী নিয়ে যেসব আমাদের চ্যানেলগুলোতে বলা হচ্ছে, তবে ঘটনা হচ্ছে কি, যেটা রটে তার কিছু না কিছু বটে। আজকে আপনাদের যে একজন নেতা পিনাকি চক্রবর্তী, তিনি তো মৃত্যুর জন্য প্রস্তুত আছেন। তিনি সবসময় বলছেন যে আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। তিনি যেভাবে ইউনূস সরকারের সমালোচনা করতেছেন বাংলাদেশের অভ্যন্তরে থেকে, রোজ আমি দেখতে পাচ্ছি, রোজ ওনার রিলস দেখতে পাচ্ছি, যেভাবে পিনাকি চক্রবর্তী
বাংলাদেশের অভ্যন্তরে থেকে ইউনূস সরকারের এবং বিএনপির মহাসচিব তথা প্রত্যেকের সমালোচনা করে যাচ্ছে। কালকে যে ও আত্মহত্যা করবে না বা ওর এগনেস্টে কোনো অ্যালিগেশন দিয়ে ওকে মামলা দেওয়া হবে না বা ওকে কোনোভাবে যে হত্যা করা হবে না, তার কোনো গ্যারান্টি নেই। পিনাকি চক্রবর্তী মারা গেলেই সঙ্গে সঙ্গে আমাদের ভারতে ঝড় উঠে যাবে যে হিন্দু হত্যা হয়েছে। তো আমি গত 2-3 বছর বাংলাদেশে ঘুরেছি, এ প্রান্ত থেকে ও প্রান্ত, আপনার রংপুর টু কক্সবাজার, আপনার সিলেট ময়মনসিংহ টু বরিশাল, যশোর, সব জায়গায় ঘুরেছি, ফরিদপুর, সব জায়গায় ঘুরেছি। ঘুরিনি এমন কোনো জায়গা নেই। ওদিকে কুমিল্লাও ঘুরেছি, বরিশালও ঘুরেছি, আবার নোয়াখালীও ঘুরেছি, আপনার ফেনী, চট্টগ্রাম, সীতাকুণ্ড, সাতকানি, সব জায়গায় ঘুরেছি। সব জায়গায় ঘুরেছি। যাদের সঙ্গে আমি কাটিয়েছি এই গত 2-3 বছর, আমি যাদের সঙ্গে কাটিয়েছি, গেলেই তো আমি 15 দিন থাকতাম বাংলাদেশে, যাদের সঙ্গে কাটিয়েছি বা যেসব হোটেলে থেকেছি, সেখানে আমি কোনো মতেই কোনো পার্থক্য খুঁজে পাই না যে আমাদের বঙ্গের সঙ্গে এই বঙ্গের কোনো অমিল আছে কি না। শুধু একটাই অমিল দেখতে পাচ্ছিলাম, যেটা হচ্ছে প্রচুর রাস্তাঘাটে প্রচুর ভিখিরি, যেটা আমাদের দেশে প্রায় অ্যাবলিশ। ওখানে ভিখিরিটা ভিক্ষা করে, ভিক্ষাটাকে একটা নিজের পেশা হিসাবে গ্রহণ করেছে। আমি লক্ষ্য করেছি সব জায়গাতে। আমি জয়পুরহাটেও থেকেছি, জয়পুরহাটেও দেখেছি, রাজশাহীতে থেকেছি, রাজশাহীতেও দেখেছি, চট্টগ্রামে থেকেছি, চট্টগ্রামেও দেখেছি, আপনার যে সিরাজগঞ্জে থেকেছি, সিরাজগঞ্জেও দেখেছি, ময়মনসিংহেও দেখেছি। এবং আমি যাদের সঙ্গে ঘোরাঘুরি করেছি, আমার তার মধ্যে 98% মুসলমান ব্যক্তি। কারোর সঙ্গে আমার কোনোদিন খারাপ ব্যবহার হয়নি, কেউ আমাকে অসম্মান করেনি। তারা প্রত্যেকেই যথেষ্ট শ্রদ্ধা ভরে আমার সাথে ব্যবহার করেছেন এবং তাদের ব্যবহারে আমি খুব মুগ্ধ। বাংলাদেশে আমার এই মুহূর্তে প্রায় 400 থেকে 500 জনের সাথে আমার ডাইরেক্ট যোগাযোগ আছে। এবং এই আমার ইউটিউবের মাধ্যমে, আমার ইউটিউবের সাবস্ক্রাইবার আছে, আমার এখন 7000 সাবস্ক্রাইবার। 7000 সাবস্ক্রাইবার মধ্যে আমি আমার চ্যানেলটা খুলে দেখলাম যে 27% বাংলাদেশের সাবস্ক্রাইবার। তাহলে 7000-এর 27% কথার অর্থ কত? 2000 তো লোক আছেন যারা আমাকে রোজ দেখেন, রোজ আমার কথা শোনেন। তাদের মধ্যে অনেকের সাথেই আমার যোগাযোগ আছে এবং তারা অনেকে আমাকে ফোন করেন, বিভিন্ন রকম জমি জায়গা সংক্রান্ত প্রশ্ন করেন এবং আমি উত্তর দিয়েও থাকি। আমি তো জমি জায়গার প্রশ্ন আলোচনা নিয়ে ইউটিউবটা শুরু করেছিলাম, এখন আমি নিউজ চ্যানেলে কনভার্ট হয়েছি। আমি নিউজ করব। আমার মোটামুটি যেহেতু একটু বিচার বিশ্লেষণ করার ক্ষমতা টুকটাক আছে এবং আমার অভিজ্ঞতা আছে, পারস্পরিক আমার এই পেশার সুবাদে, আমার বর্তমান পেশার সুবাদে যে সকল লোকেদের সঙ্গে মিশেছি, তাদের যা চিন্তাধারা, সেগুলো আপনার কাছে বহিঃপ্রকাশ করাটাই আমার লক্ষ্য। এবং দেশে যাতে ডেমোক্রেসি হয়, ডেমোক্রেসি, গণতন্ত্র যাতে সুরক্ষা পায়, গণতন্ত্র যাতে এগিয়ে যেতে পারে, সেটাও একটা আমার লক্ষ্য থাকে। তো এই নিয়ে আমি অনেক ভিডিও করেছি, তো ভিডিও পরবর্তীকালে আরও অনেক কিছু করব। তবে চিন্ময় কৃষ্ণ দাসের যেভাবে আপনারা দেশদ্রোহিতার অভিযোগ করেছেন, চিন্ময় কৃষ্ণ দাস কিন্তু বাঙালি মানে ভারতীয় বাঙালি নয়, তিনি কিন্তু বাংলাদেশি বাঙালি। চিন্ময় কৃষ্ণ দাস কিন্তু বাংলাদেশি বাঙালি, হয়তো ভারতে এসেছেন অনেকবার। যেহেতু উনি একজন সুবক্তা এবং ভালো পড়াশোনা করেছেন এবং ওনার নলেজ বেশি, অনেকের থেকেই নলেজ বেশি। যারা অনেক ওয়াজে যারা যান, আমি তো দেখেছি
ওয়াজ যারা করেন তাদের মধ্যে তো আমার ওই বগুড়ার ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, কত 68 বছর বয়স ওনার, রাহুল আমিন, সব থেকে যুক্তিপূর্ণ কথাবার্তা বলে থাকেন। আর বেশিরভাগই সব অযৌক্তিক কথা বলে আর ইসলামের দোহাই দেয়। যুক্তিপূর্ণ কথাবার্তা ওনাদের বলতে দেখিনি। তো সেই রকমই চিন্ময় কৃষ্ণ দাসের ক্ষেত্রেও কিন্তু আমরা লক্ষ্য করেছি, চিন্ময় কৃষ্ণ দাস একজন শান্তশিষ্ট ব্রহ্মচারী মানুষ। তো ওনাকে গ্রেপ্তার করা হয়েছে চট্টগ্রামে ওনাকে যে গ্রেপ্তার করা হলো, ওনার এগেনস্টে যে অ্যালিগেশন আনা হলো, সেই অ্যালিগেশন কিন্তু প্রমাণ করতে হবে। শুভেন্দু অধিকারী এখান থেকে মোটামুটি বিক্ষোভ সমাবেশ করেছেন, কলকাতাতে করতে পারেননি। ওই বনগাঁতে গিয়ে একটু করেছেন, কিন্তু কলকাতায় বাংলাদেশ হাই কমিশনার পাশে কিন্তু ঠেকার কোনো সুযোগ নেই। এছাড়া দিল্লি, মুম্বাই এবং মাদ্রাজ যত জায়গায় বাংলাদেশের হাই কমিশনের অফিস আছে, সব জায়গায় কিন্তু একদম নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। যেহেতু পাশাপাশি দেশ, যেহেতু শেখ হাসিনা এখানে অবস্থান করছেন, হতে পারে ওনার এগনেস্টেও কোনো আক্রমণাত্মক হতে পারে। বাংলাদেশের দায়িত্ব ওনাকে রক্ষা করার। নিশ্চয়ই ফেরত যাবেন উনি, এবং স্বমহিমায় ফেরত যাবেন। বিএনপি তো বলেছে লড়তে দেন, আমরা লড়াই করে জিততে চাই। বর্তমান যা পরিস্থিতি, যদি এই পরিস্থিতি চলতে থাকে, ডক্টর ইউনূস সাহেব যদি সংস্কারের নামে যদি পদের লোভ থেকে থাকে, আমি জানি না কি হবে, তবে ধারণা হচ্ছে আমার যে ওনার পদের একটু লোভ আছে। তো সেই সংস্কারের অভিমুখে তিনি যুদ্ধ হাতিয়ার এনেছেন চট্টগ্রাম বন্দরে, এবং সেটা দিয়ে বাংলাদেশটা নিয়ন্ত্রণ করবেন। তাহলে প্রধান উপদেষ্টা সাহেবকে বলি, আপনি মূর্খের রাজ্যে বাস করছেন। আপনার বোধগম্যতাটা রাজনীতিতে বিন্দুমাত্র নাই। আপনি যত দেরি করবেন, ততই আওয়ামী লীগ শক্ত ঘাঁটির উপরে দাঁড়াবে। হিন্দু তো আছে 1 কোটি, 1 কোটি ভোট নিয়ে কি আসে যায়? 1 কোটি ভোটের দরকার নেই। 1 কোটি লোককে আপনি না বলে দেবেন যে আপনাদেরকে ভোটে আসতে হবে না। আপনাদের মধ্যে কাটাকাটি এখনও পর্যন্ত, এই জুলাই বিপ্লবের এখনও পর্যন্ত কাটাকাটি মানে হত্যা হয়েছে 600 জন, 600 থেকে 650 আশেপাশে রোজই হত্যা হচ্ছে। আমাকে তো এক হিন্দু ফোন করে বললেন যে আমার পাশের বাড়িতে একটা মুসলমান ছেলেকে কেটে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। টঙ্গীতে, আপনাদের একদম ঢাকা শহরের পাশে টঙ্গীতে একটি মুসলমান ছেলেটা আওয়ামী লীগ করতো, এবং অবশ্য তিনি বলেছেন যে ওই ছেলেটা তত সুবিধার ছেলে ছিল না। ওই ছেলেটা নিজেকে আওয়ামী লীগের চাদর গায়ে দিয়ে, আওয়ামী লীগের পতাকা গায়ে দিয়ে একজন দুষ্কৃতী ছিল। হ্যাঁ, আওয়ামী লীগের ছত্রছায়া হয়তো অনেক দুষ্কৃতী ছিল। আওয়ামী লীগ কখনো দুষ্কৃত পার্টি নয়, আওয়ামী লীগ কখনো ফ্যাসিস্ট পার্টি হতে পারে না। আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট পার্টি হতো, তাহলে বাংলাদেশের কি উন্নয়ন হতো? আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট পার্টি হতো, তাহলে কি বাংলাদেশের স্বাধীনতা আসতো? অনেকেই চাইছেন যে এখন 2 পাকিস্তান এক হয়ে যান। জার্মানি যার 2 জার্মানি যেহেতু এক হয়ে গেছে, তাহলে আমরা কেন এক হতে পারবো না? হয়ে যান না, কোনো ক্ষতি নেই। হয়ে যান, কোনো ক্ষতি নেই। তখনই দেখবেন যে কোথায় কিভাবে ডিক্টেটরশিপ চলছে। পাকিস্তান অস্ত্র কিনতেই ভিখারি হয়ে গেছে। আর আপনাদের দেশের জিডিপি এত ভালো ছিল, কেন ভালো ছিল? এই গত 4 মাসে নেমে গেল। ভালো ছিল কেন ছিল? যে আপনারা
অস্ত্র কেনার দিকে লক্ষ্য রাখেননি, আপনাদের দেশের উন্নয়নের খাতে খরচা করেছেন। বাংলাদেশে অনেক জ্ঞানী গুণীজন আছেন, অনেক বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি আমাদের যে পূর্ব সভ্যতা সংস্কৃতি তার সঙ্গে মিল খায়। 1905 সালে যে বঙ্গভঙ্গ করা হয়েছিল, সেটা ব্রিটিশ গভর্নমেন্ট যেটা করেছিলেন সেটা ব্রিটিশ গভর্নমেন্টের প্রয়োজন ছিল, কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলনটার কোনো প্রয়োজন ছিল না। কারণ বেঙ্গল প্রভিন্সে অনেকটা বড় হয়ে গেছিল অঙ্গ বঙ্গ কলিঙ্গ নিয়ে। সেখানে বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গ নিয়ে 50% নিয়ে একটা প্রভিন্সি করলো, বঙ্গ নিয়ে আলাদা প্রভিন্সি করলো। আর যেই বঙ্গ নিয়ে আলাদা প্রভিন্সি করলো সেই বঙ্গ প্রভিন্সি কিন্তু ওই প্রভিন্সির আন্ডারে কিন্তু আপনার আসাম ত্রিপুরা ছিল তখন। 47 সালে তো আসামকে রাখতে পারেননি আপনারা, ত্রিপুরাকে রাখতে পারেননি। পার্বত্য চট্টগ্রামও কিন্তু বলেছিল তখন যে তারা ভারতের সঙ্গে যুক্ত হতে চায়, চট্টগ্রামও বলেছিল ভারতের সঙ্গে যুক্ত হতে চায় 47 সালে, কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার পণ্ডিত নেহেরু কিন্তু এর বিরোধিতা করেছিল। হ্যাঁ, চট্টগ্রাম বন্দর তো আমাদের দরকার, চট্টগ্রাম বন্দর ভারতের খুব প্রয়োজন। তো চট্টগ্রাম বন্দর কিভাবে পাওয়া যাবে? কূটনৈতিক দৃষ্টিভঙ্গিতে পাওয়া যাবে, দখল করে নয়। ভারত কখনোই বাংলাদেশ দখল করতে যাবে না। বাংলাদেশ দখল করে কি লাভ, কি দরকার একটা দেশের সার্বভৌম নষ্ট করে? বাংলাদেশ তার স্বতন্ত্র, বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি তার স্বতন্ত্র। বাংলাদেশের যে মেধা আছে সেই মেধা শক্তি দ্বারা আপনার সমগ্র বিশ্ব পরিচালিত হচ্ছে। বাংলাদেশের মেধা দ্বারা সমগ্র বিশ্ব পরিচালিত হচ্ছে, মানে তাও বললে ভুল হবে, বাঙালি দ্বারা। আমাদের পশ্চিমবঙ্গ এবং আপনাদের পূর্ববঙ্গ, বাঙালি দ্বারা সমগ্র বিশ্ব পরিচালিত হচ্ছে এখন। আবার বাঙালি দ্বারাই সমগ্র বিশ্বের আপনার বাংলাদেশ দ্বারা সমগ্র বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা, বিশেষ করে মিডল ইস্টের দেশগুলো বা আমেরিকার দেশগুলোতে যে লেবার যাচ্ছে, সাধারণ লেবার, খেটে খাওয়া লেবার, তারাও প্রচুর পয়সা ইনকাম করে, প্রচুর রেমিটেন্স আনে। তারা সেখানে কষ্ট করে মালয়েশিয়াতে পাম বাগানে কাজ করে তারা রেমিটেন্স পাঠাচ্ছে, আর আপনারা এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে একটা বিশৃঙ্খল বা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করছেন। হিন্দুদের জাগার কি দরকার? হিন্দুরা তো সুখেই আছে, ইসকনও সুখে আছে। আপনি ইসকনের বিরুদ্ধে বন্দুকের মামলা দিচ্ছেন কেন? আজকে বন্দুক বেরাচ্ছে কেন? এইসব ফলস মামলাগুলো বন্ধ করুন। আপনার এই মামলাগুলো কিন্তু জানতে পেরে যাবে পাবলিক, এবং পাবলিকের বোঝার ক্ষমতা এখন যথেষ্ট বেশি। আপনি যদি ভেবে থাকেন প্রধান উপদেষ্টা হিসাবে আপনি সর্বজ্ঞ, এটা ভুল ধারণা। পাবলিক আপনার থেকেও অনেক বেশি জানে। পাবলিককে বোকা বানানো যাবে না। আর পাবলিককে বোকা বানানোর জন্য এইসব অস্ত্র, শ্বেতপত্র নামে অস্ত্র ব্যবহার করা যাবে না। তবে আপনি তো ক্ষমা পাবেন না, আমি বলে দিচ্ছি। ডক্টর দেবাশিস ভট্টাচার্য ক্ষমা পাবে না, ইতিহাস তাকে ক্ষমা করবে না। 10 বছর পরে, 20 বছর পরে, 50 বছর পরেও এই আন্দোলন নিয়ে রিসার্চ হবে, আর এই শ্বেতপত্র নিয়ে রিসার্চ হবে। তখন কিন্তু আপনি ক্ষমা পাবেন না। তখন দেখা যাবে যে দেবাশিস ভট্টাচার্যের ছাইবর্ষ কোথায় আছে। আজকে আপনারা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের মাথার উপরে দাঁড়িয়ে প্রস্রাব করার সাহস পেয়েছেন। পুলিশ বাহিনী দিয়ে তার মূর্তি, আবক্ষ মূর্তি ফেলে দিচ্ছেন, যাকে জাতির স্রষ্টা বলা হয়। বাংলাদেশের স্রষ্টা তো তিনি, নবরূপকার। বাংলাদেশের নবরূপকার তো শেখ মুজিবুর রহমান, এটা তো সর্বৈব সত্য।
সেদিন ওই দেবাশিস ভট্টাচার্যের ছাই নিয়ে যে কি খেলা হবে, 50 বছর পরে আপনার কবর নিয়ে যে কি খেলা হবে, 50 বছর পরেই কিন্তু তার উত্তর মিলবে। তবে যেহেতু আন্দোলন হয়েছে, একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তদারকি সরকার, ইন্টারিম গভর্নমেন্টের মূল কাজ নির্বাচন দেওয়া, নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা। আপনি বলছেন বারবার চাইলে, আর আপনি বলছেন নির্বাচন কমিশন গঠন করেছেন। নির্বাচন কমিশনে কাদেরকে রেখেছেন? এবং তার আগে আপনি সব দিক সাজিয়ে নিচ্ছেন কিভাবে আওয়ামী লীগকে আসতে দেবেন না। আওয়ামী লীগ কিন্তু নবরূপে আসবে, আওয়ামী লীগ কিন্তু নবরূপেই আসবে, সংস্কার হয়েই আসবে। বাংলাদেশে তাদের ধ্বজা আবার উড়বে। না থাকতে পারে শেখ হাসিনা। শেখ হাসিনাই কি আওয়ামী লীগের স্রষ্টা নাকি সেটা তার বাপের পার্টি? আওয়ামী লীগ কি মুজিবুর রহমানের বাপের পার্টি? মুজিবুর রহমানের পার্টি? নাকি মুজিবুর রহমান মানে আওয়ামী লীগ মানে মুজিবুর রহমান? এমন তো নয়। দেখা গেল আজীবন শেখ হাসিনা আমাদের ভারতেই থেকে গেলেন, জয়ও আর কখনো আপনার বাংলাদেশ এলো না। তারেক সাহেব হয়তো প্রধানমন্ত্রী হলেন, বা পরবর্তীকালে আওয়ামী লীগ ক্ষমতা এলো, তখন হয়তো আওয়ামী লীগের অন্য কোনো নেতা প্রধানমন্ত্রী হলো। মে বি অর মে নট বি, সময় কথা বলবে। তো আমরা সেই সময়ের অপেক্ষায় আছি, যে সময় কি কথা বলছে, আপনারা কি চালাকি করতেছেন, আর সেই চালাকিগুলো সমাজ বিশ্লেষণ করার দায়িত্ব কিন্তু ডেমোক্রেটিক নিউজ দায়বদ্ধ। এই বিশ্লেষণ করাতে কিন্তু আমরা দায়বদ্ধ। আমার টিম আছে, 2-4 জনের সঙ্গে আমি কথাবার্তা বলে আলোচনা করে কিন্তু আমি ভিডিও প্রকাশ করে থাকি। তো বন্ধুগণ, আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। আমার সমালোচনা করুন, আমার সমালোচনাটা সবথেকে ভালো লাগে। সমালোচনা করুন, আর গালমন্দ যদি দিতে চান দেবেন, কোনো অসুবিধা নেই। যত ইচ্ছে গালমন্দ দেন, সেই গালমন্দটা যেন আমার আশীর্বাদ হয়ে আসে। যেমন আমাদের গিরিশ ঘোষের কথা চিনেছেন কিনা জানি না, শ্রীরামকৃষ্ণ যাত্রা নাটক দেখতে গেছিলেন কলকাতাতে। বলে দিই, ভিডিও শেষ করে দিয়েছি তবু বলি, শ্রীরামকৃষ্ণ নাটক দেখার জন্য কলকাতাতে গেছিলেন। গিরিশ ঘোষ ব্ল্যাকে অভিনয় করছিলেন, মানে ব্ল্যাক চরিত্রে অভিনয় করছিলেন। তিনি এত ব্ল্যাক চরিত্রে, মানে এত ক্রুয়েলিটি দেখিয়েছিলেন, তাতে করে শ্রীরামকৃষ্ণ তার নিজের পায়ের খড়মটি সজোরে মেরেছিলেন। গিরিশ, তুই এত নিচে! সে যে যাত্রায় অভিনয় করছে এটা তো বুঝতে পারেননি, এটা তখন তার মাথায় নেই যে গিরিশ তার একটা লম্পটের দৃশ্য অভিনয় করছিলেন। সেখানে বলছে, ঠাকুর বলছেন যে, রামকৃষ্ণদেব বলছেন যে, গিরিশ তুই এতটা নিচে নেমে গেলি। গিরিশ ঘোষ কিন্তু তখন সেই খড়মটা তুলে নিয়েছিল ওই যাত্রা মঞ্চে, তুলে নিজের মাথায় নিয়ে বলেছিলেন, এটাই আমার সর্বোচ্চ পাওনা। তাই আপনাদের বলি, আমাকে ইচ্ছামতো গালিমন্দ করুন, কোনো অসুবিধা নাই, এবং সমালোচনাটা করুন, আমাকে কমেন্টস করুন। তো ছাড়ছি। জয় হিন্দ, বন্দে মাতরম।